গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অনেক সুন্দর, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাই প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদেরকে আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাব দেখানো হয়, যেখানে আমাদের মেন লিড ইউনজুন ফাইট করছিল। অ্যান্ড আমরা জানতে পারি কয়েক বছর আগে সে প্রো বক্সার ছিল, বাট 6 বছর আগে ড্রাগস নেওয়ার অপরাধে তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। অ্যান্ড তখন থেকেই সে হিফাং ভিলেজে আন্ডারগ্রাউন্ডে বক্সিং ম্যাচ খেলা শুরু করেছিল, কারণ সে অনেক বেশি ফোর্স ছিল। অ্যান্ড তার সাথে সাথে তার মমও অসুস্থ ছিল, অ্যান্ড যার কারণে তাকে তার মমের চিকিৎসাও করাতে হবে। আর এই বক্সিং ম্যাচ খেলেই সে অর্থ উপার্জন করত। অ্যান্ড সেখানেই আমরা এক সুন্দরী মাইয়াকে দেখি, যে দূর শহর থেকে ইয়নজুনের ম্যাচ দেখতেই এসেছিল। অ্যান্ড আমরা জানতে পারি এই মেয়েটি হচ্ছে এই ড্রামার মেন ফিমেল লিড, যার নাম হচ্ছে জিংসি। অ্যান্ড সে যে কোনো কন্ডিশনে ইয়নজুনকে কাছে পেতে চায়, বাট তার কারণ কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অ্যান্ড সে স্পেশালি এখানে তার সাথেই দেখা করতে এসেছে। অ্যান্ড এখানে এই ম্যাচটিতে উইনার হয় ইয়নজুন, তাই বসটাকে ওপর গিয়ে তার টাকা নিয়ে আসতে বলে। অ্যান্ড সেখানেই জিংসি তার জন্য অপেক্ষা করছিল, আর ইয়নজুন সেখানে গিয়ে তাকে বলে তুমি আমাকে টাকা দিবে, ওকে তাড়াতাড়ি দাও। আর যখন এই জিংসি পেছন ঘুরে তাকায়, ইয়নজুন তাকে দেখে একদম শকড হয়ে যায়, যেমন কি সে তাকে আগে থেকেই চেনে। আর এখানে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে ইয়নজুন আর জিংসি একসাথে ছিল। অ্যান্ড তাদের মধ্যে কি হয়েছিল তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে ইয়নজুন ভাবছিল যে জিংসি এখানে কোথা থেকে চলে এলো, যখন কি জিংসি তো তাকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ সে অনেক বছর ধরেই ইয়নজুনকে খুঁজে যাচ্ছিল। যখন কি ইয়নজুন তো তাকে দেখতেই চাইছিল না। অ্যান্ড তাকে বলে 6 বছর আগে তুমি আমাকে ইউজ করেছিলে, এখন কি সেটাই ফিক্স করতে এসেছো? জিংসি বলে ইয়েস। যা শুনে ইয়নজুন অনেক বেশি রেগে যায়। অ্যান্ড তাকে বলে তুমি আবারও ফিরে কেন এলে, আবারও আমাকে ইউজ করতে? জিংসি বলে হ্যাঁ, এমনটাই ভাবতে পারো। এই নাও ব্ল্যাক কার্ড, অ্যান্ড আমার হাজবেন্ড হয়ে যাও শুধুমাত্র 3 মাসের জন্য। যা শুনে ইয়নজুন হেসে বলে যে এখনো তোমার পুরনো হিসাব চোখেনি, অ্যান্ড তুমি আবার একটি অফার নিয়ে চলে এসছো। বাট তুমি জেনে রাখো এই টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না। অ্যান্ড সেটা বলে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। বাট জিংসি তার ব্যাপারে সবকিছুই জানতো। অ্যান্ড সে বলে আমি জানি তোমার মম হসপিটালে অ্যাডমিট আছে, তাই তুমি যদি আমার এই অফারটি অ্যাকসেপ্ট করো তাহলে খুব সহজেই তোমার মমের চিকিৎসা করাতে পারবে। আর এটা শুনে ইয়নজুন আরো বেশি রেগে যায়, অ্যান্ড ব্ল্যাক কার্ড ছুঁড়ে ফেলে দেয় আর বলে রিচ লেডি, তোমার এই ফালতু বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই গিয়ে অন্য কাউকে খুঁজে নাও। জিংসি বলে তুমি একবার হ্যাঁ তো বলো, আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করে নেব। যা শুনে তো ইয়নজুন আরো বেশি রেগে যায়। অ্যান্ড সে বলে তুমি কি আমার কথা বুঝতে পারছো না, না তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে যে একটা কথাই বারবার বলে যাচ্ছ? আমার মনে হয় তোমার মানসিক চিকিৎসার দরকার আছে। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। বাট জিংসিও গিভ আপ করার মেয়ে ছিল না। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি সে আবারও ইয়নজুনের সাথে দেখা করতে যায়, আর আমরা জানতে পারি ইয়নজুন এক ফিশারম্যানও ছিল। আর এখানে জিংসিকে দেখে তার মুড আবারও খারাপ হয়ে যায়। অ্যান্ড সে তার কাছে গিয়ে বলে তুমি আমার বাসাও খুঁজে নিয়েছো। অ্যান্ড সেখানে এই দুটো বেবির এন্ট্রি হয়, আর আমরা জানতে পারি তারা টুইন্স আর জিংসির বেবি ছিল। অ্যান্ড তারা এখানে এসেছিল তার মমকে প্রোটেক্ট করার জন্য। ইয়নজুন তাদেরকে বলে যে আরে বেবি তোমরা ভয় পেও না, আমি তোমার মমকে বুলি করব না, বরং আমি তোমার দুজনকেই পানিতে ছুঁড়ে ফেলে দেবো, যাতে মাছেরা তোমাদেরকে খেয়ে নেয়। বাচ্চারা তো ভয় পেয়ে যায় যে তাদের কন্ট্রাক্ট ড্যাড অনেক বেশি ভয়ানক। ইয়নজুন জিংসিকে বলে তুমি আবারও নতুন নাটক শুরু করলে, বাচ্চাদেরকে কেন এখানে নিয়ে এসছো? অ্যান্ড তারা কার বাচ্চা? জিংসি বলে যে যারই হোক না কেন তুমি শুধু তাদের ড্যাড হয়ে যাও। অ্যান্ড বেবিরাও এটাই চায়। ইয়নজুন বলে তুমি আমার মতো এক ভিখারিকে তাদের ড্যাড কেন মানাতে চাইছো, আমার মূল্য কি অনেক বেশি? জিংসি বলে সেসব কথা বাদ দাও, তুমি জাস্ট 3 মাসের জন্য তাদের ড্যাড হতে রাজি হয়ে যাও, অ্যান্ড তারপর তুমি তোমার রাস্তা অ্যান্ড আমি আমার রাস্তায়। বাট তাও সে তার অফার অ্যাকসেপ্ট করছিল না, অ্যান্ড তার কন্ট্রাক্ট তাকে দিয়ে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। বাট জিংসি বলে বক্সিং অনেক বেশি ডেঞ্জার, এমনটা হতে পারে যে কখনো বক্সিং রিংয়েই তুমি মারা পড়তে পারো, তাই আমার অফার অ্যাকসেপ্ট করে নাও। যা শুনে তো ইয়নজুনের অনেক বেশি রাগ হয়, অ্যান্ড সে জিংসিকে তুলে কারে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। এত অপমানের পরেও সে হার মানতে রাজি ছিল না, অ্যান্ড যে কোনো কন্ডিশনে ইয়নজুনকে নিজের কন্ট্রাক্ট হাজবেন্ড বানাতে চাইছিল। বাট বেবিরা তো
তো তার থেকে অনেক বেশি চালাক ছিল অ্যান্ড তারা ইয়ঞ্জনের একটি ম্যারেজ পোস্টার দেখায় যা ইয়ঞ্জন তার মমের কথাতেই লাগিয়েছিল। অ্যাকচুয়ালি ইয়ঞ্জনের মম অনেক বেশি অসুস্থ অ্যান্ড তিনি চায় যে তার ছেলের খুব তাড়াতাড়ি কোনো ভালো মেয়ের সাথে বিয়ে হয়ে যাক। অ্যান্ড এই পোস্টারটি দেখার পর তো জেংসির আনন্দের সীমা ছিল না। নেক্সট সিনে আমরা জেংসিকে দেখি যে একটি মাইক নিয়ে অ্যানাউন্স করা শুরু করে দেয় যে আমি এখানে একটি ম্যারেজ পোস্টার দেখে এসেছি যাতে আমি ইয়ঞ্জনের মতো এক বেকার ছেলেকে বিয়ে করতে পারি। যা শুনে ইয়ঞ্জন তখনই দৌড়ে তার কাছে আসে অ্যান্ড মাইক নিয়ে বলে এখনই ভিলেজ থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে বিয়ে করতে চাই না। গ্রামবাসীরা অবাক হয় অ্যান্ড তাদের মধ্যেই এক লেডি বলে তুমি তো বাংলিকে ছোটবেলা থেকেই চেনো, তাই তাকে বিয়ে কেন করে নিচ্ছ না। অ্যান্ড তখনই গ্রামের সুন্দর মাইয়া বাংলি সেখানে চলে আসে অ্যান্ড সেখানে আসা মাত্রই সে ইয়ঞ্জনকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি এই লেডিটিকে বিয়ে করতে চলেছো। ওই ভিলেজ লেডি জেংসিকে বলে ও ম্যাডাম এখনই এই গ্রাম থেকে চলে যাও, তুমি যাই করে নাও না কেন আমরা তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করব না। ভিলেজের সবাই চেঁচানো শুরু করে যে এখনই ভিলেজ থেকে বাইরে বেরিয়ে যাও। অ্যান্ড ইয়ঞ্জনও তার অফার অ্যাকসেপ্ট করে না অ্যান্ড তাকে বলে আমার এই দুই জঙ্গলি বেবি চিফ ড্যাডি হওয়ার কোনো ইচ্ছে নেই। যা শুনে জেংসি তাকে সজোরে একটি থাপ্পড় মারে অ্যান্ড বলে আমি তাদের নামও দিয়ে রেখেছি, তাই ভদ্রভাবে কথা বলো। এরপর আমরা জেংসি অ্যান্ড তার দুই বেবিকে কারে দেখি যারা সেখান থেকে শহরে ফিরে যাচ্ছিল। অ্যান্ড এখানে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে ডক্টর তাকে বলছিল আপনার ছেলে লুকেমিয়া আছে অ্যান্ড যদি তাকে বাঁচাতে চান তাহলে আর্জেন্ট বন মেরু লাগবে, আর যদি বন মেরু না পাওয়া যায় তাহলে আপনার ছেলেকেও আমরা বাঁচাতে পারবো না। তার মানে এই কারণেই সে ইয়ঞ্জনের সাথে 3 মাসের কন্ট্রাক্ট ম্যারেজ করতে চায়। বাট সে এত ধনী হওয়ার পরেও ইয়ঞ্জনের পেছনে কেন পড়ে আছে, সে চাইলে অন্য কারোর কাছ থেকেও তো বন মেরু জোগাড় করে নিতে পারতো। এটার পেছনে খুব বড় একটি কারণ আছে অ্যান্ড যা জানবো আমরা পরের এপিসোডে। আপাতত এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।